অসময়ে ঝিরিঝিরি বৃষ্টি আর দমকা বাতাসের জেরে দরজায় কড়া নাড়ার শব্দ মনে হয় শোনাই যায়নি। অবশেষে জোরে ৫-৭ বার দরজায় করাঘাত করতে চারি এসে দরজা খোলে। দরজা খুলতেই আমাকে আর কিশোরীকে দেখে এক গাল হেসে ভিতরে আসার অনুরোধ জানায় চারি। দরজা দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ল ঠাকুরমশাই এক গাদা পুরনো নথিপত্র নিয়ে বেশ চিন্তিত। ঠাকুরমশাই চারিকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, কে এলো রে চারিমা? চারি ঠাকুরমশাইকে কিছু বলতে যাওয়ার আগেই ঠাকুরমশাই দর্শন পেলেন আমাদের। কিশোরী ঠাকুরমশাইকে লজ্জিত হয়ে বলল, অযাচিত সময় এসে বুঝি বিব্রত করলাম ঠাকুরমশাই? ঠাকুরমশাই দরকারি নথি পাশে সরিয়ে রেখে হো হো করে হেসে নিয়ে বললেন, কি যে বলো ভায়া, তোমরা আসলে আমার বড়ই ভালো লাগে। আমার বয়স হয়েছে, আমি বুড়ো মানুষ, তোমাদের সাথে একটু কথা বললে মনে অপার শান্তি পাই। তবে এমন পরিবেশ মাথায় নিয়ে তোমাদের আসাটা একটু বিপজ্জনকও বটে। এই দেখো, তোমাদের পোশাক তো একেবারে ভিজে গেছে দেখছি। চারিমা, মারে কাকাদের জন্য মাথা মোছার গামছাটা একটু, এই শীতকালে বৃষ্টিতে ভিজলে শরীর যে খারাপ করবে। ঠাকুরমশাইয়ের উৎকণ্ঠিত কথায় আমি বললাম, আমাদের নিয়ে অত ব্যস্ত হবেন না ঠাকুরমশাই। আমাদের কথার ফাঁকেই চারি আমাদের জন্য মাথা মোছার গামছা নিয়ে এসেছে দেখলাম। তারপর আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিল ঠাকুরমশাইয়ের গল্পের খোরাকি হিসেবে আনা তেলে ভাজার প্যাকেট আর নগরগঞ্জের বিখ্যাত মোয়া। অতঃপর আমরা দুজন দুটি বেতের মোড়া এগিয়ে নিয়ে উপবেশন করলাম তাতে। ঠাকুরমশাই বললেন, এমন পরিবেশে ভূতের গল্প কিন্তু দারুণ জমবে, কি বলো ভায়া? আমি মাথা নাড়লেও কিশোরী কোনো উত্তর দিল না। সেই দেখে ঠাকুরমশাই পাসিং শোয়ের প্যাকেট আর নারকেল মালাইয়ের ছাইদানি এগিয়ে নিয়ে প্রশ্ন করলেন, কি ব্যাপার কিশোরী, তোমায় আজ বড় উতলা লাগছে? আজ্ঞে ঠাকুরমশাই, একটা ঘটনা আমায় ভীষণ চিন্তিত করে তুলছে। গত 7 দিন আগে আমাদের পাড়ায় মালতীর মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, অপঘাতে মৃত্যু। আর তারপর থেকেই রাতের বেলা, ওই রাত হলেই কেমন যেন ভয় ভয় করছে, বুঝলেন? কেন যে এমন ভয় করছে আমি বুঝতে পারছি না। ঠাকুরমশাই কিশোরীর সেই কথা শুনে এক গাল হেসে উঠে বললেন, অকারণে অহেতুক আতঙ্কিত না হয়ে ভয়ের উৎসের কিনারা করা প্রয়োজন। অতিপ্রাকৃতিক কোনো শক্তি সহজেই যে ধরা দেবে তা কিন্তু সত্য নয়। সে শুভ শক্তি হোক কিংবা অশুভ, যে কোনো শক্তির উপস্থিতি টের পাওয়ার জন্য প্রয়োজন সঠিক জ্ঞান এবং পর্যাপ্ত নিয়ম নীতি। তাছাড়া ঠাকুরমশাইয়ের কথা শেষ হতে না হতেই চারি আমাদের জন্য নিয়ে এসেছে গরম গরম চা, মুড়ি মাখা, সাথে মোয়া। আমরা চায়ের পেয়ালা হাতে তুলে নিয়ে তাতে চুমুক দিলাম। ঠাকুরমশাই তার ধূমপানের প্যাকেট থেকে একটি সিগারেট বার করে তাতে অগ্নিসংযোগ করলেন। এক মুখ ধোঁয়া নিঃসরণ করে ঠাকুরমশাই বললেন, শোনো, তবে তোমাদের একটা ঘটনা বলি। আজ থেকে প্রায় 2-2.5 যুগ আগের একটা ঘটনা। তখন আমি তন্ত্রসিদ্ধ লাভের নেশায় মত্ত মাতালের মতো ঘুরে বেড়াচ্ছি দিগ্ভ্রষ্ট পথিক হয়ে। কখন কোথায় থাকছি, কি খাচ্ছি, কি করছি, তার সঠিক উত্তর আমার নিজেরও অজানা।
এমনই একদিন দিক বেদিক জ্ঞানহীন ভাবে মাইলের পর মাইল হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি চিতল দিঘি গ্রামে। গ্রামের পরিবেশ তোমাদের আর নতুন করে বর্ণনা দেওয়ার কিছু নেই। বড়ই শান্ত স্নিগ্ধ পরিবেশ। পাশ দিয়ে বয়ে গেছে চিতল দিঘির স্বচ্ছ জল। সেই দিঘির জলই গ্রামবাসীদের একমাত্র ভরসা। দূরে ঘন জঙ্গল চোখে পড়ছে। দিঘি বরাবর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এক পরিত্যক্ত শ্মশান ঘাটে। নাম চিতল দিঘি মহাশ্মশান। কালের নিয়মে তখন ভগ্ন প্রায়। মনে মনে ভাবলাম সেই স্থান আমার তন্ত্রচর্চার জন্য বেশ উপযোগী। ওখানে একটা শিমুল গাছের তলায় সঙ্গে করে আনা নিজের প্রয়োজনীয় দ্রব্যাদি রেখে সেখানে অধিষ্ঠান করলাম কিছুক্ষণ। সন্ধ্যা নামতে আর বেশিক্ষণ বাকি নেই। শ্মশান ঘাটের দিকে লোক চলাচল নেই বললেই চলে। দু একজন গ্রাম্য পথিক অবশ্য সেখান দিয়ে যাচ্ছে, তবে তাদের আচরণ বড়ই অদ্ভুত লাগলো আমার কাছে। তারা যখনই আমায় দেখছে কেমন অদ্ভুত ভূত দেখার মতন করে তাকাচ্ছে। কেউ দ্রুত সেখান থেকে সরে পড়তে পারলে বাঁচে, তো কেউ ফিসফিসিয়ে তার পাশের সঙ্গীকে কিছু বলে হেঁটে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। হঠাৎই আমার সঙ্গে দেখা হলো এক গ্রাম্য বালকের। সন্ধ্যার প্রারম্ভে একমাত্র সেই আমার দিকে সাহস নিয়ে এগিয়ে এসে প্রশ্ন করল, মার্জনা করবেন, আপনি কে সাধু বাবা? আমি তাকে কিছু বলতে যাওয়ার আগেই সে আমাকে বলল, আগে আমার নাম হারু। আমার বাপের নাম হচ্ছে কৃষক গোপাল দাস। সন্ধ্যার পর এখানে আপনি থাকবেন না সাধু বাবা। এই স্থান অত্যন্ত খারাপ। রাতের বেলায় কিন্তু কোনো বিপদে পড়লে কেউ আপনাকে বাঁচাতে আসবে না। তার কথায় অবাক হয়ে তাকে বললাম আমার নাম তারানাথ চক্রবর্তী। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বসে পড়েছি সেখানে। বিশেষ কারণবশত কি জন্য আমার এখানে আসা তা সম্পূর্ণ চেপে গেলাম হারুর কাছে। হারু হাত জোর করে আমায় প্রণাম করে বলল, তবে সাধু বাবা, আজকের রাত্রিটা আপনি হয় কোনো মন্দিরে নয়তো আমার গৃহে গিয়ে উঠবেন। চলুন, এই জায়গায় রাতের বেলা মোটেও নিরাপদ নয়। কেন? শ্মশানঘাটের কিঞ্চিত দূরেই রয়েছে অভয় জঙ্গল। সেই জঙ্গলে নাকি ভূতের উপদ্রব বেড়েই চলেছে, যার জেরে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ গ্রামবাসীরা। রাত হলেই শোনা যায় ভয়ঙ্কর সব শব্দ। আর এতটুকু কথা বলে হারু আবার তাড়া লাগালো আমাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য। অতঃপর আমি তাকে শান্ত করে বললাম, চিন্তা করো না হারু, আমি তো সন্ন্যাসী মানুষ, তাই গৃহস্থ বাড়িতে রাত্রি নিবাস আমার পক্ষে সম্ভব নয়। আমি বরং পাশের কোনো মন্দিরে আজ রাতটুকু কাটিয়ে দেব। তুমি আমায় একটা সাহায্য করবে হারু? হ্যাঁ হ্যাঁ, বলুন না সাধু বাবা, আমি আপনার কি সাহায্য করতে পারি? তুমি আমায় কাছাকাছি একখানা মন্দিরের হদিশ দিতে পারো? হারু আমাকে মন্দিরের দিক নির্দেশ দিয়েই লক্ষ্য করলাম কাল বিলম্ব না করে সেই স্থান থেকে ছুটে পলায়ন করল। হারুর বলা কথা মতো মিনিট চারেকের পথ অতিক্রম করে পৌঁছলাম পুরনো এক নাট মন্দির চত্বরে। সেখানে গিয়ে দেখলাম মা চণ্ডীর রূপ বড়ই কোমল। কিন্তু আশ্চর্যের বিষয়, মা চণ্ডীর পুজোর প্রয়োজনীয় ধূপ ধুনো ফুল মন্দিরে পড়ে থাকলেও পূজা করার কেউ নেই। না আছেন কোনো পণ্ডিত পূজারী, না আছে কোনো ভক্তের আগমন। তখন ঠিক করলাম সন্ধ্যার পূজা আমিই করব। ভক্তি ভরে গঙ্গা জল দিয়ে হস্ত ধৌত করে দুটি ধূপ জ্বালিয়ে সন্ধ্যার মন্ত্র পড়ে মায়ের চরণে জ্বালিয়ে রাখলাম। মায়ের মুখের দিকে তাকিয়ে একটা কথাই খালি আমাকে ভাবিয়ে চলল, জঙ্গলের নাম অভয়, অথচ সেখানে ভয়ের কারণ ভূত। তবে কি হারু কোনোভাবে আমাকে
ভয় দেখাতে চাইল। যদিও তার আমাকে ভয় দেখিয়ে বিশেষ লাভ নেই, কারণ আমি কোনো কালেই ভয় ডরকে খুব একটা প্রাধান্য দেই না, বিশেষ করে যখন সেটা ভূত প্রেত জনিত ব্যাপার হয়ে থাকে। এমনই সব নানান রকম চিন্তা করতে করতে সময় অতিবাহিত হতে লাগলো। সারাদিনের হাঁটাহাঁটির ফলে শরীর ক্লান্তির বশে কখন যে দু চোখ লেগে গেছে খেয়াল করিনি। রাত শুরুর আগে হঠাৎ কিসের একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। উপলব্ধি অনুযায়ী শব্দটা জঙ্গলের দিক থেকেই আসছে। দূরে জঙ্গলের দিক থেকে ভেসে আসছে বেশ কিছু ভাঙা ভাঙা শব্দ। চোখে জলের ঝাপটা দিয়ে উঠে বসলাম। ভালো করে শব্দের উৎপত্তি স্থল শুনে নিশ্চিত হলাম তা জঙ্গলের দিক থেকেই আসছে। তার মানে হারু যা বলেছিল তা সত্য। জঙ্গল বেশ খানিকটা দূরে হওয়ায় শব্দের উচ্চারণ স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তবে সেই অসংলগ্ন শব্দের মধ্যে অলক্ষণ বা খারাপ কিছুর ইঙ্গিত বোঝা যাচ্ছে। মনের মধ্যে এক অদ্ভুত সংশয় তৈরি হলো আমার, এত রাতে গ্রামের কেউই এখন আর জেগে নেই। রাত যতই বাড়ছে জঙ্গলের দিক থেকে আসা শব্দের তীব্রতা তত বাড়ছে। সারা গ্রাম শ্মশান ভূমির ন্যায় স্তব্ধ হয়ে আছে। তার মধ্যে জঙ্গলের দিক থেকে আসা অদ্ভুত শব্দ পরিবেশকে আরো গম্ভীর করে তুলেছে। মনকে যেন আর কিছুতেই আমি শান্ত রাখতে পারছিলাম না। নাট মন্দিরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ক্রমাগত পাইচারি করে চলেছি। অবশেষে থাকতে না পেরে ঠিক করলাম এই ভুতুরে কাণ্ডর উৎপত্তি স্থল আমাকে খুঁজে বের করতেই হবে। কোথা থেকে আসছে এই শব্দ, এর পেছনে কি সত্য লুকোনো রয়েছে তা আমাকে জানতেই হবে। কেন গ্রামের মানুষরা ভয় পাচ্ছে, আতঙ্ক প্রকাশ করছে? মনকে স্থির করে মা চণ্ডীকে প্রণাম করে মন্দিরের কোণ থেকে একটি প্রদীপ তুলে নিয়ে তা প্রজ্বলিত করে বেরিয়ে পড়লাম জঙ্গলের উদ্দেশ্যে। বেশ কিছুটা পথ এগিয়ে যাওয়ার পরেই মাথার পশ্চাৎ দিকে একটা ভারী কিছুর আঘাতে যন্ত্রণায় আর্তনাদ করে উঠলাম আমি। এত দূর বলে ঠাকুরমশাই থামলেন। নারকেল মালার ছাইদানিতে অবশিষ্টাংশ সিগারেটটি ঝেড়ে রাখলেন। আমরা এক দৃষ্টে তাকিয়ে রইলাম ঠাকুরমশাইয়ের চোখের দিকে। ঠাকুরমশাই ততক্ষণে অতীত ঘটনার সন্ধিক্ষণে পদার্পণ করেছেন। মাথার পিছনে তীব্র আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যখন চোখ খুললাম তখন সকাল। দেখলাম আমি সেই নাট মন্দিরে শুয়ে আছি, আর আমার মাথায় পট্টি পরিয়ে দিচ্ছেন একজন বৃদ্ধ কবিরাজ। আমাকে ঘিরে চক্রাকারে দাঁড়িয়ে রয়েছে গ্রামের বাসিন্দারা। আমি নড়ে চড়ে বসে উঠবার চেষ্টা করলাম, কিন্তু ব্যথার কারণে পারলাম না। ভিড়ের মধ্যে থেকে একজন সুঠাম মাঝ বয়সী ভদ্রলোক ভিড় ঠেলে এগিয়ে এসে বলল, দেখি দেখি কবিরাজ মশাই, উনি কি চোখ খুলেছেন? সেই মাঝবয়সী ভদ্রলোক মানুষের কোলাহল, চাপা গুঞ্জন, হাত দেখিয়ে থামানোর পর আমার দিকে হাত জোর করে তাকিয়ে বলল, ঠাকুর বাবা, এখন কেমন বোধ করছেন? এখন খানিকটা সুস্থ বোধ করছি। বেশ, কুশল সংবাদ। আগে অধমের নাম ভুবন ব্যাপারী। আমি এ গ্রামের মোড়ল। আপনি আমাদের গ্রামে আসবেন তা আগে জানলে আপনাকে বিপদের হাত থেকে হয়তো বাঁচাতে পারতাম। আপনি যে এসেছেন এই খবর আমাকে কই গেলি, এদিকে আয়, এই ছেলেটি দিল। ছেলেটি আমার কাছে আসতেই দেখলাম হারু। ভুবন বলে চলল, ভাগ্যিস হারু আমাদেরকে খবর দিয়েছিল, তা না হলে যে কি বিপদ। আপনারা ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। হারু আমায় কিছুটা বলেছিল, কিন্তু নিজেই কৌতূহল চেপে রাখতে না পেরে রাতের বেলায় একটু জল। সঙ্গে সঙ্গেই একজন মাঝবয়সী ভদ্রমহিলা আমায় জলের পাত্র এগিয়ে দিলেন।
2-3 ঢোক জল খাওয়ার পর জানতে চাইলাম, গ্রামের মধ্যে কিসের এত আতঙ্ক? ভুবন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, আপনি এই গ্রামের অতিথি ঠাকুর বাবা। আমার কপাল খারাপ, আপনার সেবা করার সুযোগ পাইনি। আপনাকে কি আর বলবো ঠাকুর বাবা, এ পোড়া গ্রামে ভয়ের কারণ ভূতের উপদ্রব। নানাবিধ পুজো লেটেল বাহিনী দিয়ে হোক আমি গ্রামে ভূতের উপদ্রব কমাতে পারিনি। আমি তার কারণ জানতে চাওয়ায় সেখানে এড়িয়ে গেল। আমি তাদেরকে আশ্বাস দিয়ে বললাম, যদি ভৌতিক কোনো ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে পর্যাপ্ত পূজা বিধিতে তা থেকে নিস্তার পাওয়া সম্ভব, কিন্তু অন্য কোনো বিষয় হয়ে থাকলে বুদ্ধিমত্তার সঙ্গে তা প্রতিরোধ করতে হবে। আমার জোরাজোরিতে ভুবন বলতে শুরু করলো সেই ঘটনা। এই বলে ঠাকুরমশাই আরও একটি সিগারেট ধরালেন। আজ থেকে প্রায় মাস 5 আগে থেকে প্রতি শনি মঙ্গলবার আর বিশেষ কোনো তিথি, এই যেমন ধরুন অমাবস্যা, পূর্ণিমা রাতে এই অভয় জঙ্গলের ভেতর থেকে নানা রকম শব্দ, মন্ত্র, হাসি ও চিৎকারের শব্দ শোনা যেতে থাকে। বিশদে খোঁজখবর নিয়ে জানতে পারি গ্রামের কোনো মানুষের পেছনে যুক্ত নেই। আর তারপর থেকেই বাড়তে থাকে মানুষের মধ্যে আতঙ্ক ও ভয়। গ্রামবাসীদের মনে বদ্ধপরিকর হয়ে দাঁড়ায় ভূতের উপদ্রব। বৈকালের পর ঘরের সমস্ত দরজা জানালা আটকে রেখে দেয় গোটা গ্রাম। সন্ধ্যার পর গ্রামে মানুষজন ঘর থেকে বেরোনো পর্যন্ত বন্ধ করে দেয়। রাতের বেলা যদি মানুষ বিপদে পড়ে কিংবা কেউ মারা যায়, তাহলেও ঘর থেকে বের হওয়ার সাহস দেখায় না কেউ। শুধু কি তাই, রাতের পর রাত গ্রাম থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি উধাও হয়ে যেতে থাকে। হাজার খোঁজাখুঁজির পরেও তাদের কোনো হদিশ পাওয়া যায় না। আর এই ঘটনাগুলোর বিশেষ করে ঘটে অমাবস্যা, পূর্ণিমা রাতে। আর আজ শনিবার, ঘোর অমাবস্যা। আপনি এখানে থাকবেন না ঠাকুর বাবা, আজকের রাত বড় ভয়ানক। সময় থাকতে থাকতে বেরিয়ে পড়ুন, আর তা না হলে আজকের রাতটা আমাদের এই গরিব ভিটেতে। আমি তাকে থামিয়ে বললাম, না, আমি তারানাথ, আমি এর শেষ দেখে ছাড়ব। আমার কথা শুনে সবাই ওর মুখের দিকে তাকাতে থাকলো। আমি তাদের সকলকে আশ্বস্ত করে বললাম, প্রত্যেকটি বিষয়ের পিছনে কোনো না কোনো যুক্তি থাকে, আর সেই সত্য আমি উদ্ঘাটন করবই। এই গ্রামে ভূত আতঙ্ক আমি দূর করবই। ভয় নেই, আমি অল্প স্বল্প তন্ত্রবিদ্যা জানি। যদি ভৌতিক কিছু ঘটে থাকে তাহলে তা আমি সামলে নেব, কিন্তু আমার মন বলছে অন্য কিছু। আজ শনিবার, অমাবস্যা, তন্ত্রের জন্য এক প্রশস্ত রাত। যদি কোনো কুচক্রী ব্যভিচারী ব্যক্তি তার স্বার্থসিদ্ধি করতে চায় তাহলে তা আজ রাতেই করবে, আর তা থেকে বাঁচার একমাত্র উপায় তার এই অসাধু কাজে বাধা সৃষ্টি করা। আমি আজ রাতের বেলা একা জঙ্গলে প্রবেশ করব। দেখি কার এত বড় স্পর্ধা যে গ্রামে অহেতুক আতঙ্ক সৃষ্টি করছে। শুধু আমার একটাই অনুরোধ, আমি যা বলবো তোমরা তা মেনে চলবে। আমার কথায় গ্রামের মোড়ল ভুবন এবং উপস্থিত সকল গ্রামবাসী কেউ রাজি হলো না এই ঝুঁকি নিতে, কিন্তু আমি আমার জায়গা থেকে অবিচল থাকলাম। অতঃপর আমার জেদের কাছে হার মানল সকলে। আমার মনের যা সন্দেহ সকলকে বুঝিয়ে বললাম আমি, আর তাদের কি করতে হবে তাও যথাযথভাবে বুঝিয়ে বললাম। সেদিন শনিবার, অমাবস্যার রাত। আমি আমার কাঁধের ঝোলা ব্যাগে করে প্রয়োজনীয় সমস্ত দ্রব্য সামগ্রী নিয়ে বেরিয়ে পড়লাম জঙ্গলের উদ্দেশ্যে। সময় তখন রাত 10টা কি তার একটু অধিক হবে। গ্রাম্য মাঠঘাটের পথ শুনশান, ফাঁকা। রাস্তায় চলার পথে কুকুর ছাগল বাদে কাউকেই চোখে পড়ছে না। পথের সহচর প্রাণী বলতে ওরাই। কিশোরী মাঝে কথা থামিয়ে বলল, আচ্ছা, আপনার ভয় করছিল না ঠাকুরমশাই?
তোমাকে তো আগেই বলেছি অকারণে অহেতুক ভয় পেতে নেই। বিশেষ করে যেখানে তুমি কোনো দোষ করনি সেখানে কেউ তোমার ক্ষতি করবে কি প্রকারে? মনের জোর আর সৎ সাহস সঙ্গে থাকলে অন্ধ লোকও সাগর পার করতে পারে। বলুন না ঠাকুর মশাই, তারপর কি হলো? অমাবস্যার রাত হওয়ায় রাস্তায় চাঁদের আলো পড়ছে না। মাঝে মধ্যে দমকা ঝোড়ো হাওয়ায় উড়ন্ত জোনাকি পোকার আলো এদিক ওদিক পড়ছে বিক্ষিপ্তভাবে। পথের মধ্যে সেই আলোই একমাত্র আলোর উৎস হয়ে দাঁড়াচ্ছে। দূর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক আর শিয়ালের চিৎকার। কিন্তু আমি তারানাথ ভয়হীন ভাবে এগিয়ে চলেছি জঙ্গলের পথে। আধ এক ঘন্টার মধ্যেই শুনতে পেলাম আবার সেই শব্দ। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম হাঁটতে হাঁটতে। না না না, আমি যা শুনলাম তা কি ঠিক শুনলাম? কি শুনলেন ঠাকুর মশাই? ঠাকুর মশাই সিগারেটে দ্রুত 2 টান মেরে বললেন, আমি যা শুনলাম তা শব্দ নয়, মন্ত্র। কিন্তু কি মন্ত্র, কিসের মন্ত্র তা বোঝা যাচ্ছে না। দূর জঙ্গলের ভিতর থেকে এক তীক্ষ্ণ মন্ত্র ভেসে আসছে, এতটুকু বুঝতে পারছি মাত্র। ওম অভয় জঙ্গলায় রক্তবনেশ্বরায় ত্রম্বকায় চারণং ভূতবিনাশায় ফট। আবার হাঁটতে শুরু করলাম। যতই পথ অগ্রসর হচ্ছি ততই মন্ত্রের স্বর স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে আমার কাছে। ত্রম্বকায় চারণং ভূতবিনাশায় ফট। জঙ্গলের পথ ধরতেই দেখতে পেলাম অসংখ্য মৃত পশু পাখির হাড় গোড় পালক ছড়ানো ছেটানো অবস্থায় মাটিতে পড়ে আছে। আমি কি জন্য এই গ্রামে এসেছিলাম আর এখন কি করতে চলেছি? সময় হয়তো আমাদের এইভাবেই চালিত করে। নিজের ভাগ্যকে দোষারোপ না করে বরং বাহবা দিলাম। আজ যে মানুষের উপকারে আসতে পারছি সেটাই আমার কাছে পরম প্রাপ্তি। এদিকে মন্ত্রের তীব্রতা বেড়েই চলেছে। ওম অভয় জঙ্গলায় রক্তবনেশ্বরায় ত্রম্বকং চারণং ভূতবিনাশায় ফট। ওম রুদ্রং মহারুদ্রং ক্রোধাগ্নি প্রজ্বলন্তং ফট স্বাহা। মন্ত্রের গতি প্রকৃতি বুঝতে বুঝতে প্রবেশ করে ফেলেছি জঙ্গলের ভিতরে। তখনই আমার নাকে এসে লাগলো বিশ্রী এক কটু গন্ধ। মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলো ঠিক তখন থেকেই। আমি যা সন্দেহ করেছিলাম পরিবেশ তার চেয়েও ভয়ানক। বীরভূমের মাতু পাগলির শিক্ষায় ততক্ষণে বুঝে ফেলেছি এই মন্ত্র খারাপ শক্তিকে জাগ্রত করার মন্ত্র। আর তাই যদি হয়ে থাকে তাহলে এই গন্ধের উৎস হলো মৃত কোনো শিয়াল জাতীয় পশু কিংবা মানুষের হাড় অগ্নিতে উৎসর্গ করার পর যে গন্ধ উৎপন্ন হয় তার গন্ধ। সেই শনিবারটি ছিল মাসের শেষ, তন্ত্রের জন্য প্রশস্ত অমাবস্যার রাত। তার মানে অশুভ সময় আসতে আর কয়েক মুহূর্তের অপেক্ষা মাত্র। সর্বনাশ! যেভাবেই হোক আমাকে তাকে প্রতিরোধ করতেই হবে। জঙ্গলের ভিতরে তারা একজন থাকুক বা একাধিক, তাদের অভিসন্ধি অন্য কিছু আছে। কারণ তারা যে মন্ত্র উচ্চারণ করছে তা ভগবানের উদ্দেশ্যে ভালো মন্ত্র নয়। তারা কালো জাদুর মন্ত্র উচ্চারণ করছে, অর্থাৎ খারাপ শক্তির সাধনা। গভীর অন্ধকার পথে চলেছি, চারপাশে ঝিঝি পোকার ডাক, দূর থেকে শিয়ালের মাংসাশী আগ্রাসনের চিৎকার জঙ্গল কম্পিত করে তুলেছে। হঠাৎ শুনতে পেলাম মন্ত্রের শব্দ। ওম অভয় জঙ্গলায় রক্তবনেশ্বরায় ত্রম্বকায় চারণং ভূতবিনাশায় ফট। আমি থমকে গেলাম। মন্ত্রের সুরে একটা অসঙ্গতি আছে।
আবার নাকে এলো তীব্র এক পোড়া গন্ধ, যেন জীবন্ত কোনো প্রাণকে সদ্য বলি দিয়ে অগ্নিতে আহুতি দেওয়া হয়েছে। আর সেই গন্ধ তার গাত্রের লোম বা চুল পোড়ার গন্ধ। আমি এগিয়ে চললাম সেই দিকে। এবার তীব্র খারাপ শক্তি আরাধনার মন্ত্র আরো স্পষ্ট হয়ে উঠল। ওং রুদ্রং মহারুদ্রং ক্রোধাগ্নি প্রজ্বলন্তং ফট স্বাহা। ওং অভয় জঙ্গলায় রক্তবনেশ্বরায় ত্রম্বকায় চরণং ভূত বিনাশায় ফট। মন্ত্র শোনা মাত্রই আমার শরীর কেঁপে উঠল। এই মন্ত্র শক্তিশালী হাকিনি মন্ত্র, তবে আমি নিশ্চিত এখানে কিছু ভুল আছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম জঙ্গলের মধ্যিখানে। সেখানে গিয়ে যা দেখলাম তা অত্যন্ত ভয়াবহ। একটা বিশাল অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলছে, আর সেই অগ্নিকুণ্ডের চারপাশে ছড়ানো ছিটানো পশুর কাটা হাত, পা, হাড়, গোড়, মাথার খুলির স্তূপ। প্রায় 10-12 জন কালো কাপড়ে মোড়া পৈশাচিক সত্তা এক ভয়ঙ্কর বিগ্রহের সামনে বসে মন্ত্রোচ্চারণ করছে। ওং অভয় জঙ্গলায় রক্তবনেশ্বরায় ত্রম্বকায় চারণং ভূত বিনাশায় ফট। তাদের মধ্যে থেকে হঠাৎই একজন দাঁড়িয়ে উঠল। বিভৎস তার চেহারা, লিকলিকে হাত পা, গলায় মৃত মানুষের হাড়ের মালা, রক্তবর্ণ চোখ, মুখের একটা দিক কোনো কারণে সম্পূর্ণ ঝলসে গেছে, হাতের আঙুলের ধারালো নখ অগ্নিশিখায় জল জল করে উঠল। বুঝতে বাকি রইল না সে আমার উপস্থিতি অনুভব করতে পেরেছে। মুহূর্তের মধ্যে সে আমার দিকে ঘুরে দাঁড়িয়ে আকাশ বিদীর্ণ এক হাসি দিয়ে খনা গলায় বলল, তুমি এখানে কেন? চলে যাও, চলে যাও, নইলে। তোমরা যা করছো তা কালো বিদ্যা। অভয় জঙ্গল এই অপবিত্রতা সহ্য করবে না। তুমি ভুল করছো, তুমি এখান থেকে চলে যাও। সে তার রক্তচক্ষু কটমট করে আমার দিকে তাকিয়ে বলল, আমরা শাস্ত্রবিহিত তপস্যা করছি, তুমি বাধা দিলে তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে। আমিও উচ্চস্বরে তাদের বুঝিয়ে বললাম, তোমাদের মন্ত্রই যে ভুল। তোমরা আসলে কি করছো তা নিজেরাই জানো না। খারাপ শক্তিকে এইভাবে আহ্বান করো না, এখনই বন্ধ করো। এই শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এবার নিজেরাই ধ্বংস হবে। সেদিন কিন্তু তারা আমার কথা শোনেনি। এক মুহূর্ত পর আগুনের শিখা অস্বাভাবিকভাবে উঁচু হয়ে উঠল। জঙ্গলে প্রবল হাওয়া বইতে লাগলো, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চারিদিকে অতৃপ্ত অবয়বের উপস্থিতি বেড়ে যেতে শুরু করলো। মুহূর্তেই চারিদিক দিয়ে নাকিসুরে কণ্ঠ কানে আসতে লাগলো। আর ঠিক তখনই আগুনের ভিতর থেকে একটা বিভীষিকাময় অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। এক রক্তচক্ষু বিশিষ্ট সত্তা, বিশাল তার আকার, অর্ধেক মানুষ অর্ধেক জন্তুর মতো। নরমুণ্ড সজ্জিত তার কণ্ঠ, মাথার শিং দিয়ে অগ্নিশিখা প্রজ্বলিত হচ্ছে। ওদের মন্ত্র ভুল ছিল, আর সেই ভুলের দরুন তারা এমন এক শক্তিকে আহ্বান করেছিল যা রক্ত পিপাসু, বিধ্বংসী, ভয়ঙ্কর এক দানবের। আমি কাল বিলম্ব না করে দ্রুত মা চণ্ডীকে স্মরণ করে মাতু পাগলির শেখানো এক বিশেষ স্তোত্র পাঠ করতে শুরু করলাম। ওং হ্রিং ক্লিং স্তম্ভয় স্তম্ভয় বন্ধায় চেতনাহীনং কুরু স্বাহা। আমার মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে তারা এক এক করে পাথরের ন্যায় জমে যেতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যেই গোটা জঙ্গল পুরো স্তব্ধ হয়ে গেল। আগুন ধীরে ধীরে গেল নিভে, আর সেই বিভীষিকাময় সত্তাটিও ধীরে ধীরে মিলিয়ে গেল ধোঁয়ার মতো। আমি জানতাম এই রাতের পর তাদের এই খারাপ তন্ত্রবিদ্যা আর চলবে না, কারণ ওই নিম্ন পৈশাচিক সত্তার অধিকারীরা ততক্ষণে ভয় পেয়েছে। আমি রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠে বললাম, ভুল স্বীকার করো, না হলে এই শক্তি আবার ফিরে আসবে।
আর তখন তোমরা নরকেও ঠাঁই পাবে না, আর এই নিম্ন সত্তা থেকে বের হতে পারবে না অনন্তকাল। অশুভ সত্তারা মাথা নিচু করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ভুল মন্ত্রোচ্চারণের কারণে তারা এমন এক শক্তিকে ডেকেছিল যে শক্তি আমার চোখের সামনে তাদেরকে বীভৎসভাবে হত্যা করলো। কারণ এসব শক্তিকে আমন্ত্রণ করা যতটা কঠিন, ঠিক তেমনি নিয়ম নীতি মেনে তাকে ফেরত পাঠানো তার চেয়েও অনেক বেশি কঠিন। ভোর হতেই গ্রামবাসীরা এসে দেখল অভয় জঙ্গল আবার আগের মতোই শান্ত। ভূতের আতঙ্ক শেষ হয়েছে। আমি গ্রামের মোড়ল ভুবনকে বললাম, ভূত নয়, ভয় হচ্ছে মানুষের ভেতরকার অজ্ঞানতা। যে বা যারা ভুল পথে চালিত হয়ে খারাপ শক্তির কাছে মাথা নত করবে, সেই একদিন তোমাকে ধ্বংস করবে। আমার কথা শুনে গ্রামের সবাই সেদিন শপথ করল তারা এমন কাজ যাতে কেউ না করতে পারে তার দিকে বিশেষ খেয়াল রাখবে। সেই রাতের পর থেকে অভয় জঙ্গল আগের মতোই নীরব নিরীহ হয়ে গেল। আর সেই ভয়ঙ্কর বিভীষিকা, সে কি সত্যি বিলীন হলো নাকি কোথাও ঘুমিয়ে আছে পরবর্তী কোনো অশুভ সত্তার আগমনের জন্য? কারণ সে তার কার্য সিদ্ধ করে বিদায় জানিয়েছে ওই জঙ্গলকে, কিন্তু তাকে আহ্বান করলে সে আবারও ফিরে আসতে পারে, যদিও তার সম্ভাবনা খুবই কম। গল্প শেষ করে তারানাথ থামলেন। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, ভয় মানুষকে কোন দিকে চালিত করে সেটা বড় কথা নয়। যে কোনো মুহূর্তে যে কোনো পর্যায়ে মাথা ঠান্ডা রেখে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবন উদযাপন করাই হলো বড় কথা। শুধু সৎ পথে চলতে হবে, সৎ চিন্তা মাথায় রেখে, তাহলেই হবে। এই দেখো, কথায় কথায় রাত বেড়ে গেল। নাও হে, তোমরা এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ো। কখন বলতে কখন আবার বৃষ্টি এসে যায় তা তো বলা যায় না। চারিমা, মারে, কাকাবাবুদের দরজা পর্যন্ত ছেড়ে দিয়ায় মা। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।